সবাইকে আলমগীর কবিরীয় চলচ্চিত্রিক শুভেচ্ছা মতে সবকিছু মিলিয়ে। তো এই ফিল্ম গত 53 বছর ধরে প্রায় ফিল্মের সঙ্গে আছি। তো আমার সবটার মূলেই কিন্তু আলমগীর কবির। তো যাই হোক, আমি ওর যে প্রবন্ধটা পড়ছিলাম খুব সুন্দর করে বলেছেন চলচ্চিত্রের পোর খাওয়া সেনাপতি। এখন এটি কিন্তু সত্যি কথাই। এবং আমার তখন মনে পড়ছিল আমাদের এখানে যে এই প্রেক্ষাপটটাই বলি আর কি, যে ওর কথাটা যে কবির ভাই যখন এই কবির ভাইয়ের কলম ছিল অনেকটা মানে এত এই নকলবাজ এবং ফ্যান্টাসি নির্মাতাদের বিরুদ্ধে। তখন কবির ভাই যখন কলকাতায় গেল তখন তার স্ত্রীকে নিয়ে আসতে দেয়, ঢাকা বিমানবন্দর থেকে তা নামতে দেওয়া হয়নি, যদি নামে তাকে মেরে ফেলা হয়। সোহেল রানার নেতৃত্বে চিত্র জগৎ সেই সময় তাকে এমন করে। তো কবির ভাইও খুব, তো কবির ভাই যখন ইন্টারন্যাশনাল ফিগার এলেন আমি খুব ভালোভাবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারে। উনি তৎক্ষণাৎ সেটা ওই গিয়ার পরে অন্য জায়গার থেকে মানে মোটর যুগে মানে আসতে গেলে রাস্তা দিয়ে আসতে প্লেন বাদ দিয়ে। তো সেই পোর খাওয়া সেরা, তারপর তার চলচ্চিত্র চলতে দেওয়া হবে না, কত কিছুই ঘটছে আর কি। এগুলো দেখছি আর আমরা কাঁদছি যারা আমরা ছাত্র আর কি। যাই হোক, আরও অনেক সীমানা প্রিয় সম্পর্কে তিনি যে আলোচনা করেছেন, তাত্ত্বিকভাবে করেছেন, আঙ্গিকগত দিক দিয়েছেন, এর অনেক কিছু নিয়ে তিনি করেছেন। আমি মোটামুটি যেটা নতুন করে আবার আমিও যেন অনেক কিছু শিখতে পারছি, এটা অনেক ধন্যবাদ। এবং একে ফাহমিদাকে, ফাহমিদা হয়তো আরও করে যে মনীষা, যে কথাটা মনীষাকে, মনীষা শব্দটা কিন্তু মনীষা আলমগীর কবিরের যে মনীষা রূপ এই চলচ্চিত্রে ফুটে উঠেছে। যে নাজিম কিন্তু সুন্দর করে বলেছে আমরা যদি কি শিখছি। তিনি কিন্তু একটা ভালো প্রতীকের দিয়েছে যে এটা ঝড়টা হচ্ছে একটা বিপ্লব। আমার কাছে মনে হয়েছে যে এটা বিপ্লব, এটা নতুন করে গান শিখলো যে এটা বিপ্লব ওই সময়। তবে আমাদের কিন্তু যেটা বলেছেন লাবণী, আমি অবাক হয়ে যাচ্ছি যে থাকিয়ে আছি তার মুখের থেকে যে কি সুন্দর করে সবাই আলমগীর কবিরকে আবিষ্কার করছে এবং আমার শিক্ষককে আবিষ্কার করছে। আমার মুখটা ফুলে গেছে আর কি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা যারা বক্তব্য দিয়েছে। কারণ বাবুর একটা কথা আমি নজরুলকে নিয়ে বলছি যে কবিতাটা চেঞ্জ করেছে। আমি নজরুলকে নিয়ে গবেষণা করছি বিদ্রোহী নিয়ে, শুধু বিদ্রোহী নিয়ে 21 সাল থেকে খুঁজে পেয়েছি নজরুলের বিদ্রোহী কবিতার 5টি লাইন উদ্ধার করে দেওয়া হয়েছে। এবং সেটা বাংলা একাডেমি ছাপছে এবং নজরুল একাডেমিও ছাপছে, সর্বত্র একে। সেটি নিয়ে পরবর্তীকালে আমি একটা প্রামাণ্য গ্রন্থ রচনা করবো। আমি সেটি খুঁজে পেয়েছি কি অবস্থা। 1928 সালে প্রথম যখন এটা থাক অন্যদিকে যাচ্ছে না, তাহলে যাবে বিরাট সময়। যখন 1928 সালে আচার্য বীরেন্দ্র নামে ভদ্রলোককে অগ্নিমিনা উৎসর্গ করেছে, তখন লাইব্রেরি ছিল আচার্য পাবলিকেশন, সেটা চলে গেল অন্যের কাছে। তখন অন্যের কাছে চলে যায় DKM লাইব্রেরি, তখন এটা চেঞ্জ হয়ে গেছে কবিতাটা। কিন্তু আমি মূল যে ভাষণ, মূল যে কবিতাটা প্রথম ছাপা হয়েছিল 21 সালে কার্তিক সংখ্যায় মুসলিম ভারতে, সেটা সংগ্রহ করেছিল 1921 সালে। তার পরবর্তীকালে নজরুল আমার এই কবিতাটি রিপ্রিন্ট করেছে ধূমকেতুতে, সেখানে ওই লাইনগুলো আছে, তারই কমার্সিয়ালগুলো অনেক চেঞ্জ আছে। তো সেই তৈরি করে আমি আবার নতুন করে একটা গ্রন্থ রচনা করবো। তো যাই, তো নজরুলের কিন্তু চলচ্চিত্র ছিলেন, সেটা আপনাদের জানিয়ে রাখি আর কি প্রথম বাংলাদেশ। এখন আমি কবির ভাই সম্পর্কে একটু বলি আর কি। কবির ভাই আলমগীর কবির বলেছেন যে আলমগীর কবির আসলে পেন অ্যান্ড কি বলে ক্যামেরা নিয়ে কাজ করছে। সত্যি কথা, আলমগীর কবির তো ঢাকা থেকে লেখাপড়া করতে, তার জন্ম কিন্তু রাঙামাটিতে, বাড়ি তার বরিশালে, এটা সত্যি কথা আর কি। এবং তার চেহারায় যেটা আমরা যদি নৃতাত্ত্বিকভাবে গবেষণা করে দেখা যাবে যে তার যে বডি স্ট্রাকচার, তার কিছুটা কিন্তু পার্বত্য চট্টগ্রামের মতোই নাকটা, তারপর বডি স্ট্রাকচার কিন্তু অন্যরকম, ঠিক বরিশালের আমি জানি না ওই রকম না। তার সুটের বুটের কাটটু খুব ভালো ছিল। এবং তিনি সবসময় কিন্তু প্যান্ট শার্ট করতেন এবং সবসময় আমাদেরকে বলতেন তো তোমরা এত ভাত খাও কেন, তোমরা তো আপেল খাও, আর আপেলের যে পুষ্টিগুণ আর এক থালা ভাতের পুষ্টিগুণ একটা, উনি এরকমই আমাদেরকে বলতেন। তো যাই হোক, উনি কিন্তু লন্ডনে যখন গেলেন তখন যাওয়ার পর নানাভাবে আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করতেন। তো 7 সিল বার্গম্যানের ছবি দেখার পর 7বার না 8বার দেখেছে। তার মানে তার যে মনোজগতে একটা বিপ্লব ঘটে এবং যার ফলে উনি ওনার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সব ছেড়ে লন্ডনের টেমস নদীতে ফেলে দেয়। দেখেন সেই টেমস নদীতে যিনি
যার নতুন জন্ম হয়েছিল সে মারা গেছে যমুনা নদীতে। আপনি সিকুয়েলটা দেখেন, যদি চিন্তা করেন সব কিছু মিলিয়ে। তো যাই হোক, সেখানে গিয়ে তবে তাকে একজন মহিলা রাইটার তার জীবনে ওই সময় লন্ডনে তাকে জীবনে একটা বিরাট চেঞ্জ আছে। উনি কিন্তু ভাবাই যায় না ওই সময় ধরেন 59 তো 57 80 দিকে গেল, এই যে সেই মানে 65 পর্যন্ত ইউরোপে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল উনি করছেন। অবজারভারের উপরে আমি কাজ করেছি, ওই যে তার লেখাগুলি সব তালিকায় সংগ্রহ করেছি। ম্যানমুন ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিনিধিত্ব করতেছে, লন্ডন ফিল্ম প্রতিনিধিত্ব করছে, কোথায় না। আর ডেভিড লিন, তারপরে তারকাবস্কি, তারপর সব কিন্তু তার মনে হতো তিনি যেটা আমাদের ক্লাসে লেকচার দিতেন মনে হচ্ছে তার বন্ধু, এরকম ব্যাপার। ডেভিড লিন তো আমাকে এটা বলেছেন, তারপরে তো প্রণস্কি তো এটা বলেছে, এরকম মনে হয় যেমন তার এই ঘরের লোক। তো যাই পরবর্তীকালে তো উনি ঢাকা আসলেন, আসার পর কিন্তু উনি চিত্রালিতে লিখতেন, চিত্রালিতে কলাম লিখতেন, এবং সে তখন কিন্তু টিভির উপর রিভিউ করতেন, বেতার রিভিউ করতেন। তখন তো তাকে আলমগীর কবিরের রাজনৈতিক জীবন কিন্তু আরেকটা, ওইখানে ইস্ট পাকিস্তান হাউস ছিল, সেখানে সংগ্রাম করেছে অনেক কিছু, তাকে নিয়ে কি না করা যায়। যে মনীষী, তিনি সত্যিই মনীষী ছিল। চলচ্চিত্রে তার অন্তত পক্ষে 30টি সেক্টরে কাজ করেছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, শিক্ষার ক্ষেত্রে শুধু শিক্ষাই যদি বই, শিক্ষার বই লিখেছে, পাঠ্যপুস্তক, আর কত কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছে। চলচ্চিত্রের বিভিন্ন সেক্টর যদি ধরেন, প্রডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্টার, তারপরে নানাভাবে যে অ্যাক্টর কিন্তু উনি কিন্তু অভিনেতা। শিক্ষক তো বটেই, গ্রন্থ প্রথম লিখেছে। পাকিস্তানের প্রথম ফিল্ম ইতিহাসকার কে? আলমগীর কবির। এটার একটা কপি সিনেমাতে ফ্রান্সে আছে। তো কীভাবে জানি ওরা জানতে পারছে, আমার কাছে একটা কপি আছে। তো ওইখানকার যে পাকিস্তান ফিল্ম সোসাইটির এক ফুলব্রাইট স্কলার মহিলা আমার কাছে টেক্সট করছিল দেওয়ার জন্য, কিন্তু নানা কারণে আমি দেওয়া হয়নি। আরো কয়েকজনে চাইছে পাকিস্তান থেকে, তারা জানছে যে কপিটা আছে, তাদের কাছেও সেটা নাই, আমাদের কাছেও খুব কম আছে। তো যাই হোক, আমার 69-এ 3-4টা কাজ একসঙ্গে করেছি, এগুলো তো ইয়েতেই পাবেন নানাভাবে। তো সবচেয়ে বড় কথা হলো তার, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে চলচ্চিত্রে তো আলাদা, মানে ফাহমিদার বইটি পড়লে আপনারা জানতে পারবেন, এটা বলতে চাই না। তিনি কিন্তু চলচ্চিত্রে অনেক, তার চিত্রনাট্য কিন্তু ওইভাবেই নাই, তার চিত্রনাট্য আছে না, ওই এখানে কিন্তু সিকোয়েন্স আছে, আপনি লক্ষ্য করবেন, কিন্তু শর্ট ডিভিশন ওইভাবে নেই। আর তিনি কিন্তু পেন শট নেননি, আছে না, খুব কম নিয়েছে যেটা আর কি এটা। তারপর আরও অনেকগুলো যে অনেক চেষ্টা করতে, যে তিনি ওই যে এডিটিংয়ে ডাইরেক্ট কাটে। আমি যদি রূপালী শেখরের একটা দৃশ্যের কথা বলি, লেনিন চৌধুরী, বুলবুল আহমদ টাইপ করছি ইয়েতে, কি বলে কক্সবাজারে, মনে আছে কক্সবাজার ডিপার্টমেন্টে। তারপরে কাট্টু ঢাকা মর্নিং নিউজ পত্রিকা অফিসটা, আপনি চিন্তা করেন, বুলবুল আহমদ ওইখান থেকে নিউজ টাইপ করতেছে, সেখান থেকে কাট করে ঢাকার সংবাদপত্র অফিসে আসলে। এই কাট পৃথিবীর ইতিহাসে এই ধরনের কাট আমি খুব কম দেখেছি। আমি জানি না লাবণী বা রুদ্র বা আপনারা হয়তো দেখতে পারেন, এই আমরা তো হয়তো দেখাইতাম বিমানে চড়ছে, আসছে, কতভাবে টিকিট কাটছে, তারপরে লোকটা কক্সবাজার থেকে ঢাকা গেছে, কিন্তু না, একেবারে ডাইরেক্ট কাট। এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আলমগীর কবির। তার মিউজিকের কথা তো আসি, যে নানাভাবে কীভাবে সিনে মিউজিক, তিনি বলতো সিনে মিউজিক, তিনি ক্যামেরাম্যান ছিলেন, এডিটর ছিলেন, এবং তিনি পয়েটও ছিলেন। আপনারা বোঝা জানেন, তিনি ইংরেজিতে কবিতা লিখতেন, ওভার দ্য নাইট স্কাই তার একটা কবিতার নাম। চীনা, আমার মনে আছে হলিডেতে তিনি একটা কবিতা, চীনা, তিনি বহু ভাষাও জানতেন, আমাদেরকে বলতেন ক্লাসে, তোমরা ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে নাও। চীনার কবিতাটা এই মুহূর্তে আমার মনে পড়ছে, এটা ইংরেজি ভাষণ ছিল, নাম ছিল দি চারকোল ফ্রন্টিয়ার, অর্থাৎ দগ্ধ সীমান্ত, চীনা ভাষার থেকে অনুবাদ করেছে। আলমগীর কবির আমাদের যে ক্লাসে পড়াতেন, আমার সর্বশেষ বসে শর্ট ডিভিশন, শর্ট, এইটা কি শর্ট দেখো, এটা কেন দৃশ্যটা নেওয়া হবে। হেনরি ক্লোজের ছবি দেখাচ্ছে আমাদেরকে, হেনরি ক্লোজের ফরাসি পরিচালক, দি ওয়াজেস অফ ফিয়ার, এটা নিউরিয়ালিস্ট তার ছবি আর কি। তো এই ছবি দেখাচ্ছে, আবার বলছে যে এই যে দেখো ইয়ে বলছে, মহানগর দেখাচ্ছে, মহানগরের মধ্যে যখন ইয়ে দেখাচ্ছে, এই একটা শর্ট আছে, আপনি দেখবেন যে জিজ্ঞেস করবেন যে তুমি কি বিবাহিত নাকি, তখন নায়িকা দেখাচ্ছে ওই যে মুক্তি, ওই যে সিঁদুর দেখে,
এই শটটা সিম্বলিক শট হিসেবে আমাদেরকে দেখেছে বলাচ্ছে। তো আলমগীর কবির আরো অনেক কিছু দিয়েছেন। আলমগীর কবির কাছ থেকে আমরা শিক্ষা নিই। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন বাংলাদেশের যে ঢাকা ফিল্ম ইনস্টিটিউট, সেটা তারপরে আমাদের এখানে যারা রুচিশীল চলচ্চিত্র নির্মাণ করতেন, পরিচালনা ছিল, তাদেরকে নিয়ে যে চলচ্চিত্র সংসদ করেছিলেন, সমাজ ভাই ছিলেন এর সঙ্গে, শেখ নিয়ামত আলী, হারুনুর, এদেরকে নিয়ে এরা একটা চলচ্চিত্র নামে পত্রিকাও বের করতেন। এবং তিনি আরো কয়েকটা পত্রিকা বের করতেন, আপনারা জানেন যে সিকোয়েন্স, আমি জানি না সিকোয়েন্স আপনার কাছে কি আছে আমি জানি না, আমার কাছে 8টা-10টা কপি আছে, আমি রেখেছি আর কি। সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে আমি জড়িত ছিলাম। তো সিকোয়েন্সের 70টা ইন্টারভিউ আলমগীর ঋত্বিক ঘটককে নিয়ে লেখা, এগুলো লুকের বিস্কন্তিকে নিয়ে বিরাট আর্টিকেল, বিস্কন্তি মারা গেলেন, তো এগুলো আলমগীর কবির। এবং ওই ও আবার সিকোয়েন্স অ্যাওয়ার্ডও দিত। হ্যাঁ, কভার পেজ এটা আমার কাছে আছে। তো এখানে আরেকটি ব্যাপার আছে যেটা হয়তো অনেকে জানেন কিনা জানি না, যে আলমগীর কবির কে লায়াল পিয়ারসন ফিল্ম কোয়ার্টার ইউএসএ তাকে নিয়ে 7 পৃষ্ঠার একটা প্রবন্ধ লিখেছেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম 77 সাল, তখন একটা ছবিটা শেষ হয়েছে সীমানার পিঠে। তো আলমগীর কবির এই প্রথম আলমগীর কবিরকে আন্তর্জাতিক মানের পরিচালক হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো এগুলো কিন্তু আসলেই তাকে নিয়ে আর অনেক কিছু করা দরকার। তার চিত্রনাট্য বইটা বের করেছে শিল্পকলা একাডেমি, চিত্রকলা অনেক ধন্যবাদ। আমার এর সঙ্গে আমি পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে এর কোনো কপি নাই, আমার কাছে একটা কপি আছে ফুটপাতে, সেই কপিটা আমি এখানে দিয়ে দিছি ফর প্রিন্ট, রিপ্রিন্ট। এটা কিছু হয় না, আপনারা দয়া করে চিত্রনাট্য যে সীমানা পেরিয়ে ওই বইটা বেরোইছে, নতুন বেরোছে কবে আমি তো ভূমিকাটা বেরোছে, নতুন বেরোছে আমি জানি না, দেখেন হ্যাঁ সেটা তো আপনি। তো তার যে লেখাগুলো এখন আমি যে কথা বলছি, আলমগীর কবির আমাদের চলচ্চিত্রের কি তো সেনাপতি বলেছে, আমি বলতে চাইছি যে অম্লান নক্ষত্র যার বিচ্ছুরিত আলো। আমি না আপনার কাছে থেকে আমরা পেয়েছি, আপনাকে ধন্যবাদ। তো আলমগীর কবিরের ছায়ায় আমরা লালিত পালিত করছি। আজকে চলচ্চিত্র শিক্ষা অগ্রদূত যদি বলি, সে আলমগীর কবির। ওই সময় যে টেক্সট তৈরি করা এগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল, ছবি দেখাতে আর কি। আমাদের প্রথম যদি মনে আছে 10C ইয়েতে আমি পরীক্ষা দিতে গেলাম, তাহলে ওইখানে সূর্য কামানো থাকতেন। তো আমাকে বললো যে গটগট করে একটা কম্পিউটার টাইপ করে কোশ্চেন দিল। প্রথম কোশ্চেন কি, একটাই কোশ্চেন আমাদের জবাব দিয়ে দেবে, তোমার একটা আর্টিকেল। ও একটা কোশ্চেন হলে তুমি কেন এটা পড়তে চাও, আর দ্বিতীয় প্রশ্ন হলো তোমাকে একটা দ্বীপান্তরিত করা হলো, তোমাকে 5টা বই চুজ করতে হলো, তুমি কি কি বই চুজ করবে লিখে দেবে। খুব ডিফিকাল্ট কোশ্চেন। আমি অবশ্য পথের পাঁচালী দিয়েছিলাম, বিশাল শিল্প দিয়েছিলাম, আর নজরুল রচনা বলি রবীন্দ্রনাথ দিয়েছিলাম, আর দিয়েছিলাম কোরআন শরীফ। যেহেতু মুসলমান দুইটা সব যাবো লাভিদের করবো আর কি। তো যাই হোক, ক্লাস হতো আমাদের ইয়েতে, তখন প্রেস ক্লাবের অপোজিটে পাকিস্তান কাউন্সিল ছিল ওইখানে। তারপর কবির ভাই আমাদের ওইখানে পড়াতেন, মুস্তফা ভাইও মাঝে মাঝে ক্লাস দিতেন, আজিজ মিসির পড়াতেন। আর সেন্সর বোর্ডের অফিস ছিল শান্তিনগরে, ওইখানে অনেকগুলি ছবি দেখেছি, লং মার্চ, গোল্ডেন বাংলা, শিল্পাচার্য, জয়নাল আবেদিন, এগুলো আমাদের দেখিয়েছেন। আর পরবর্তীকালে তার মেকানিক্যাল সমস্যা হওয়ার পর ওনার বাসায় আজিমপুর চায়না বিল্ডিংয়ে ক্লাস হতে। তো এত আন্তরিকতার সঙ্গে উনি আমাদেরকে করতেন, পড়াতেন, এটা আর ভাবা যায় না। আমি জানি না এটা আর কোনো শিক্ষক সেইভাবে হয়েছে কিনা। আর নিজে ক্লাস নিতে একদিনেই হয়তো ওয়ার্ল্ড হিস্ট্রি অফ সিনেমা পড়াই দিতেন এরকম, এবং মুখস্থ সব ফ্রেঞ্চ নাম ছিল, অর্থ বলে দিতে পারতেন, তিনি ফ্রেঞ্চ জানতেন। তো আলমগীর কবিরের আসলে বহুমুখী প্রতিভা, যে মনীষী, আসলেই মনীষী, যার জ্ঞান, যার মনীষা মানব কল্যাণে লেগে তাকেই তো মনীষী বলা হয় নাকি।
আলমগীর কবিরের সমস্ত ছবির আমরা যদি ধরুন ধীরে মোহন মেঘনাও থেকে ধীরে মোহন মেঘনার মধ্যে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের কথা কিন্তু একটা আছে, একটু ইলিসিট মানে কি বলে একটা সম্পর্ক আছে যে দুই দেশের জনগণের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে সম্পর্ক ঠিক নেই, এটা ডায়লগের মধ্যে আছে সংলাপের ভিতরে। আর ওটা তো ছবিটা তো মানে সিনেমা ভেরিটি স্টাইলে হয়েছে, সেগুলি নিয়ে তো অনেক কথা হতে পারে। তিনি অথরবাদের আলমগীর কবির আমাদের বুঝলেন অথরবাদ হোয়াট ইজ দ্য মানে মানে অথর থিওরি, তারপরে সিনেমা ভেরিটি স্টাইল, রিয়েলিজম, নিউ রিয়েলিজম, এসবগুলো আমাদেরকে বোঝাতে আমরা করে তাকিয়ে থাকতাম। আমাদের দেশের পরিচালক তখন কিছুই জানে না, এইসব বিষয়গুলি উনি মানে এনেছেন আর কি। তো তার এই যে ধরুন তার যদি বামপন্থী রাজনৈতিক জীবন নিয়ে একটা বই কয়েকদিন শেষ হবে না আলোচনা, ও তো আজকে ফাহমিদা একটা ছবি নিয়ে এত ভালো হলো, আরেকটা ছবি নিয়ে যদি হতো। আপনি সূর্যকন্যা দেখেন, বুলবুল আহমদ এই যে ক্যারেক্টারটা ফ্যান্টাসি কীভাবে তৈরি করেছে, এবং আজ থেকে সব কি বিনামূল্যে ই করে দেওয়া হলো, কি ডায়লগটা কি জানি আছে না, বুলবুল আহমদ বলছে যে একটা আমি একটু ডায়লগটা লিখে যে আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন স্বপ্ন আমিও দেখি 5 নম্বর সিকোয়েন্সে আমি ঘোষণা করছি আজ থেকে, হ্যাঁ আজ থেকে দারিদ্র নির্বাসনে পাঠানো। আপনি চিন্তা করেন, আপনারা সবাই বলেছেন যে সমাজবাদী চিন্তক, তার দারিদ্রকে নির্বাসন পাঠানো হলো, তারপর পাঠ্যপুস্তক সব বিনামূল্য ইয়ে করে দেওয়া, বিনামূল্যে দেওয়া হলো। ওই চিন্তা আলমগীর কবির 75 সালে করেছে। তো আলমগীর কবিরের নামে আমি মনে করি শিল্পকলা একাডেমি বা একটা চেয়ার বা একটা রুম বা একটা কক্ষ হতে পারে, এটা চিন্তা করে দিয়েছেন। বাংলাদেশ ফিল্ম মার্কেটে এটা করা উচিত। আলমগীর কবিরের নামে ব্যক্তি ফেলোশিপ হতে পারে গবেষণার জন্য, ফিল্মের জন্য। এগুলো ভেবে দেখবেন আপনারা যারা আছে শিক্ষক সব কিছু মিলিয়ে আর কি। তো আমি একটু আর তার প্রত্যেকে একটা নির্দিষ্ট শিল্পী থাকে, যেমন সত্যজিৎ রায় ছিল সৌমিত্র, আমাদের কি লাবণী কিন্তু পয়েন্ট আউট করেছে বুলবুল আহমদটা এরকম নির্ধারিত একজন ছিল। বুলবুল আহমদ কটা ছবিতে সূর্যকন্যা, তারপর সীমানা পেরিয়ে, তারপর আর ইয়েতে আছে রূপালী সৈকতে, মহানায়ক, তারপর পুরোটাই আছে। এক একজনকে নিয়ে কাজ করে, এটার একটা ব্যাপার আছে। আমরা যদি সিনেমা নাটক করে যদি ডুয়োলজি ট্রিলজি বলি তো এখানে নায়কের হিসাবে সেইভাবে হতে পারি না। লেনিন তার প্রিয়, আপনি তো বলেছেন তার ছেলে না, এই লেনিনকে আমরা বহু কোলে নিয়েছি ক্লাব এই সাথে এনিওয়ে যাক, সেটা অন্য ব্যাপার। তো এগুলো আর কি আলমগীর কবির কি বলা যেতে পারে রাজনৈতিক দিক থেকে, তিনি সমাজবাদী ডেমোক্রেট, এটা বলা যেতে পারে। আবার কিন্তু ডেমোক্রেসিও তো চাইতে, তাই না, আবার সোশ্যালিজমও চাইতে, আবার জাতীয়, তিনি নিজেই কিন্তু তাই বলেছেন। তার শেষ ভাষণটি কি, তার শেষ ভাষণে কিন্তু আছে, আমি সেটা নিয়ে আসছি। তার একটি কথা বগুড়াতে যেটা বলেছিলেন আর কি, ছবি সবসময় সত্য কথা বলতে হবে। ছবিতে সমাজের কথা, জীবনবোধের কথা, রাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়ে কথা বলতে হবে। আপনারা ভয় পাবেন। তারপর তার জীবন দর্শনটা মূল্য ফুটে উঠে তারা আরেকটি লেখে, এই মাটিকে ভালোবাসি বলে বাইরের জগৎটাকেও ভালোবাসতে শিখেছি। এই মাটি আমার বন্ধু, এই মাটি আমার শত্রু। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর দিয়ে ভালোবাসি প্রগতিশীল জাতীয়তাবাদ। আসুন আমরা আলমগীর কবিরের পতাকাকে বহন করে নিয়ে রূপালী সৈকতে সেই অম্লান নক্ষত্রকে, রূপালী সৈকতের সেই নাবিককে আমরা নতুন করে আবিষ্কার করি। আলমগীর কবির আমাদের পাঠ্য তালিকাভুক্ত করি। ধন্যবাদ আপনার সবাইকে।